এই 2024-এর 5ই আগস্ট আগে পরে জেল ভেঙে বিভিন্ন জায়গায় কারাগার ভেঙে পালিয়ে যাওয়া জঙ্গি সহ যে 2,500-এর মতো যারা বন্দী পালিয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে 690 জনকে এখনো তারা ধরতে পারেনি। তার মানে দুই সরকার, অর্থাৎ ডক্টর ইউনূসের সরকার এবং এই তারেক রহমানের সরকার, দুই সরকার মিলেও এই 2 বছরের মধ্যেও 690 জনকে তারা ধরতে পারেনি, যার মধ্যে জঙ্গিরাও রয়েছেন। কেন এই জঙ্গিদেরকে ধরতে পারলো না দুটি সরকার? এবং এখন দেশ আবার এক জঙ্গির একদম আহ আহ, বিস্ফোরকের মতো একটি পরিস্থিতি জঙ্গিরা তৈরি করছে, যেটি ওই জাতিসংঘের প্রতিবেদনেও আবার তুলে ধরা হলো, যদিও এই সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আবার এটিকে প্রায় উড়িয়ে দিচ্ছেন। কেন? শুনবো। সঙ্গে আছেন যুক্তরাজ্য থেকে বিশ্লেষক এবং ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু। আমি আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আশা করি শুনছেন আমাকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি অগণিত দর্শক যারা পৃথিবীর নানা প্রান্ত থেকে বাংলাদেশের এই টার্মোয়েল সিচুয়েশনে দেশ নিয়ে, মানুষ নিয়ে, সমাজ রাষ্ট্র নিয়ে উৎকণ্ঠার ভিতরে থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশে 5ই আগস্ট 2024 সালে যখন বাংলাদেশে যে আক্রমণটি হয়, এই আক্রমণটি কিন্তু দুইটা অংশ। একটা অংশ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পৃক্ততা বা রাজনৈতিক সম্পৃক্ততা, আর দ্বিতীয় বিষয়টি হলো বাংলাদেশে শেখ হাসিনার সরকারের সময়ে দীর্ঘ 15-16 বছর পর্যন্ত জঙ্গিবাদকে কিন্তু কঠোর হস্তে দমন করা হয়েছে। পাকিস্তান ভিত্তিক, আফগানিস্তান ভিত্তিক, সিরিয়া ভিত্তিক যেসব জঙ্গি সংগঠন রয়েছে, সিরিয়া ইরাক ভিত্তিক যে আইএস এবং আফগানিস্তান ভিত্তিক তালেবান আর পাকিস্তান ভিত্তিক জৈশে মোহাম্মদী এবং লস্করে তৈয়বা, এই দলগুলার সমন্বয়ে বাংলাদেশে আমেরিকার টাকায় যারা কাজ করেছে তারাও হচ্ছে বারাখাটা এক ধরনের জঙ্গি গোষ্ঠী। এখন যারা এই জঙ্গি গোষ্ঠী যখন বাংলাদেশ আক্রমণ করে এর ফলে যারা সুবিধাভোগী হয়েছে তারা কিন্তু কোনো না কোনো ভাবে এই জঙ্গিকে আড়াল করতে চায়। আপনারা জানেন 7 দলীয় জোট সরকার যখন ক্ষমতায় ছিল, বাংলা বাই নামে আব্দুর রহমান এবং বাংলা বাইরা যখন বাংলাদেশে মানুষকে ধরে পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে ইসলামী শাসন কায়েম করার চেষ্টা করা হয়েছিল, অসংখ্য মানুষকে যখন হত্যা করা হয়েছিল, যখন 64 ডিস্ট্রিক্টে একসাথে বোমাবর্ষণ করা হয়েছিল, তখন জামাতের আমির, তখনকার মনে হয় নায়েবে আমির মতিউর রহমান নিজামী বলেছিলেন বাংলা বাই মিডিয়ার সৃষ্টি। আপনারা হয়তো সাংবাদিক হিসেবে সেটা মনে থাকবে, জি। কিন্তু বাংলা বাই যে মিডিয়ার সৃষ্টি না, পরবর্তীতে তিনি ফাঁসির দড়ি গলায় নিয়ে কিন্তু প্রমাণ করলেন যে তিনি আসলে বায়বীয় বা মিডিয়ার সৃষ্টি না, তিনি আসলে এই দানব, এই ডানপন্থী, এই মৌলবাদী গোষ্ঠীদের সৃষ্ট। ঠিক এখনো 5ই আগস্টে বাংলাদেশে বিশেষ করে যেই সব জায়গায় জঙ্গিদেরকে রাখা হয়েছে, আপনারা জানেন শেখ হাসিনার সময় হোলি আর্টিজান সহ যেসব জঙ্গি হামলা হয়েছে, এই জঙ্গিদের যাদেরকে যাদেরকে ধরা গেছিল তাদেরকে নরসিংদীর জেলে রাখা হয়েছিল। বাংলাদেশের প্রথম জেল, যে জেলটিকে মানে পুড়িয়ে দেওয়া হয়, 600-700 অস্ত্র লুট করা হয়, সেটি হলো নরসিংদী জেল। এই নরসিংদী জেলে এই জঙ্গিরা বেরিয়ে যায়। এই জঙ্গিরা বেরিয়ে যাওয়ার পরে সাম্প্রতিক সময়ে আপনারা দেখলেন যে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের যে অ্যাডভাইজারি বোর্ড, যেটা যারা পুরো পৃথিবীর সিকিউরিটি নিয়ে এই অ্যাডভাইস করে, তারা বলছেন যে বাংলাদেশে আল কায়দা মানে আইএস নেটওয়ার্ক বাংলাদেশে শক্তিশালী হচ্ছে এবং বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে আরো একটি কারণ দেখেন, ডক্টর ইউনূসের সরকার যখন ক্ষমতায় আসে, আপনারা জানেন যে 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামের কারণে পাকিস্তান আমাদের বন্ধু রাষ্ট্র নয়, এবং পাকিস্তানি যে কোনো মানুষ বাংলাদেশে আসতে হলে আগে ভিসা নিয়ে আসতে হতো। কিন্তু এই সরকার আসার পর, এই জঙ্গি সরকার আসার পর, মোহাম্মদ ইউনূসের সরকার আসার পর তারা সেটাকে উঠাই দিলেন। বললেন কি যে কোনো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসতে, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট বলতে শুধু ডিপ্লোম্যাট না, সরকারি চাকরি করে যাদের রেড পাসপোর্ট আছে তারা যদি বাংলাদেশে আসে তাদেরকে ফুট এন্ট্রি দেওয়া হবে, অর্থাৎ মামুর বাড়ির মতো আর কি। এবং আপনারা জানেন
যে পাকিস্তান থেকে যে অস্ত্রগুলা চায়না থেকে বা পাকিস্তান থেকে বা পৃথিবীর বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর যে অস্ত্র সেটা পাকিস্তানি জাহাজের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশে ট্রান্সপোর্ট হয়। বাংলাদেশে একটা নিয়ম ছিল যে পাকিস্তান থেকে যদি কোনো জাহাজ আসে সেটাকে ২ বার তল্লাশি করা হবে। ২ বার তল্লাশি করার পরে ছাড়পত্র দেওয়া হবে। কিন্তু ইউনূস সরকার আসার পরে সেই তল্লাশির বিধানটা উঠিয়ে দেওয়া হয় পাকিস্তানি জাহাজের ক্ষেত্রে। তার মানে এখন তারা অস্ত্র আনতেও আর সমস্যা নেই। আর জঙ্গিরাও বাংলাদেশে ঢুকতে সমস্যা নেই। যার কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে জৈশে মোহাম্মদী, লস্করে তৈয়বার মতো বড়, বড় জঙ্গি সংগঠন মোটামুটি ঘাঁটি গেড়ে বসেছে। এখন এই অবস্থা থেকে এই দেশ, এই সমাজ, এই রাষ্ট্রকে যদি পরিত্রাণ করতে হয়, তাহলে এই জঙ্গিদেরকে নির্মূল করতে হবে। কিন্তু কে করবে? রাষ্ট্রে যে দায়িত্বে আছে, রাষ্ট্রের যিনি প্রধান, সরকারের যিনি প্রধান, তিনি কিন্তু জঙ্গিদের বন্ধু। অর্থাৎ তিনি জঙ্গি ফ্রেন্ডলি। যদি তিনি জঙ্গি ফ্রেন্ডলি না হতেন, তাহলে তিনি কিন্তু জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হতেন। এট লিস্ট জাতিসংঘ যদি কোনো রিপোর্ট দেয়, সেই রিপোর্টে তিনি কনসার্ন হতেন। কিন্তু তিনি কনসার্ন না, তিনি হেসে উড়িয়ে দিলেন। তিনি মনে করেছেন জঙ্গিরা আর যাই করুক, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ যা করুক, আমাকে তো আর ক্ষমতার থেকে নামাবে না। সেই জন্য ক্ষমতার মোহে অন্ধ হয়ে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে একটি জঙ্গিবাদের হাতে তুলে দিচ্ছে তারেক রহমান। এটার ফল আপনি আমি আমরা সবাই ভোগ করতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে ভোগ করতে হবে। কিন্তু তারা চাইলে মানে ইউনূসের সময় যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, কিংবা এখন যে স্বরাষ্ট্রমন্ত্রী এই মুহূর্ত পর্যন্ত যিনি আছেন, তারা চাইলে আপনার কি মনে হয় যে এদেরকে কি ধরা, খুঁজে বের করা খুব কি কঠিন হতো? আসলে ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশে তো শক্তি দুইটা। একটা হচ্ছে প্রগতিশীল শক্তি, আরেকটা হচ্ছে ধর্মান্ধ মৌলবাদী শক্তি। এটা বাংলাদেশ জন্মের পর থেকে। আপনি যদি হিস্ট্রিক্যালি দেখেন ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের আগে যে নির্বাচনটি হয়, ১৯৭০ এর নির্বাচন ডিসেম্বর মাসের মনে হয় ১৪ তারিখে নির্বাচনটি হয়েছিল। তো ৭০ এর নির্বাচনের পর ওই নির্বাচনে ৩০ ভাগ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে। আওয়ামী লীগ ৭০ ভাগ ভোট পেয়েছে। আর ৩০ ভাগ মানুষ আওয়ামী লীগের বিরুদ্ধে শিবিরে ছিল। এই বিরুদ্ধ শিবিরের ৩০ ভাগ ভোট পরবর্তীতে এটার সাথে আরো কিছু যোগ হয়েছে। রাষ্ট্রীয় জিয়াউর রহমান, এরশাদ তারা কিছু খুদকুড়া দিয়ে আরো কিছু লোক যোগ করেছে না? এই মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে একটা বিশাল গোষ্ঠী। এই মৌলবাদী গোষ্ঠীকে বাংলাদেশে আওয়ামী লীগের সময়ে, এরশাদের সময়ে, জিয়াউর রহমানের সময়ে এবং খালেদা জিয়ার সময়ে যে কাজটা হয়েছে, বাংলাদেশে প্রচুর পরিমাণে মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসাগুলা থেকে প্রচুর পরিমাণে জঙ্গি বেরিয়েছে এবং মাদ্রাসায় পড়লে জঙ্গি চিন্তা চেতনা হবে এটা আপনি ধরেই নিতে পারেন। মাদ্রাসাতে পড়ার সাথে সাথে শুধুমাত্র ধর্মজ্ঞান নিচ্ছে বা বৈষয়িক জ্ঞান নিচ্ছে বিষয়টা তা না। সাথে সাথে তারা কিন্তু জঙ্গিবাদে, মৌলবাদে হাতে খড়িও নিচ্ছে। আমরা ছোটবেলায় পড়েছিলাম প্রত্যেকটা ক্ষারকে একটা একটা ক্ষার। কিন্তু প্রত্যেকটা ক্ষারে কিন্তু একটা ক্ষারক না। প্রত্যেকটা মাদ্রাসা পড়ুয়া ছাত্রই কিন্তু একেকটা মৌলবাদীর ফ্যাক্টরি। কিন্তু প্রত্যেকটা স্কুলে পড়া ছাত্রই কিন্তু প্রগতিশীল না। তাদের মধ্যেও আমি মৌলবাদ। আমি আপনার এই কথাটার মাঝখানেই, দুঃখিত, মাঝখানেই একটু একটা প্রশ্ন আমার মাথায় ঢুকছে, আমি করতেই চাই আপনার কাছে। আমরা তো দেখি অনেক সময় অনেক প্রগতিশীল চিন্তার মানুষ, এমনকি আপনি যে বাংলাদেশ আওয়ামী লীগের কথা বললেন, সেই আওয়ামী লীগেরও বহু এমপি মন্ত্রী বহু পর্যায়ে তারা নিজেরাও যার যার এলাকায়, নির্বাচনী এলাকায় নিজের টাকায় কিংবা সরকারি টাকায় মাদ্রাসার পর মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, মক্তব বানিয়ে দিয়েছেন। সেখান থেকেও তো ৫ই আগস্টে ঝাঁকে ঝাঁকে আসলো, এই আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামলো। তো তাদেরও কি এই চিন্তাগুলা মাথায় রাখা উচিত ছিল কিনা? ওদের অবশ্যই এই চিন্তাটি মাথায় রাখা উচিত ছিল। কারণ হচ্ছে কি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা যে পরিমাণে যে পর্যায়ে রাখা হয়েছে, এটাকে কোনো মানুষের শিক্ষা হিসেবে রাখা হয় নাই। মাদ্রাসা শব্দের অর্থ কিন্তু ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান না। মাদ্রাসা শব্দের বাংলা অর্থ হলো স্কুল, অর্থাৎ পাঠের স্থান, যেখানে মানুষ পড়াশোনা করে, বিদ্যালয়। কিন্তু যেহেতু এটা আরবি ভাষা থেকে, পার্সি ভাষা থেকে আমাদের দেশে এসছে, সেই জন্য আমাদের দেশে এই নামটা শুনলে মনে হয় যেন ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান। খেয়াল করে দেখেন, এখন এই ভুল ধারণাটা বাংলাদেশের মানুষের মধ্যে পারসিভড হইছে।
এবং শিক্ষা বলতে, জ্ঞান বলতে বাংলাদেশের মানুষের কাছে যারা মৌলবাদী গোষ্ঠী বা যারা ধর্মান্ধ গোষ্ঠী, তাদের কাছে মনে হয় মাদ্রাসাটাই হলো ইসলামিক শিক্ষা। আর অন্যগুলো ইসলামিক শিক্ষা না। এখন ইসলামে আলাদাভাবে শিক্ষার কোনো বিষয় নাই। কোরআন সুস্পষ্টভাবে আমাদের সবকিছু বর্ণনা করা আছে এবং একটা মানুষ পরিণত বয়সে তার কোরআন শরীফ বুঝার ক্ষমতা হয়। বাচ্চা পোলাপানেরা কোরআন শরীফ বোঝে না। ছোটবেলা থেকে তাদেরকে দোজখ বেহেশত বুঝাইতে, বুঝাইতে তাদের হাতে ধরিয়ে দিচ্ছে জিহাদের জান্ডা। যার ফলে ছেলেমেয়েরা বুঝতেছে মরলে শহীদ বাঁচলে গাজী, আমরা সবাই মরতে রাজি। জাহান্নামের টিকেট, জান্নাতের টিকেট বিক্রি করছে। বলছে আওয়ামী লীগে ভোট দিলে, বিএনপিতে ভোট দিলে আপনি জাহান্নামের টিকেট কিনলেন। আর যদি জামাতে ভোট দেন আপনি জান্নাতের টিকেট কাটলেন। এখন জান্নাতের টিকেট কাটতে, কাটতে এমন অবস্থা, বাংলাদেশে মাদ্রাসায় ছাত্রদের কি পরিমাণে বলাৎকার শুরু হয়েছে বাংলাদেশে, এটা সারা বিশ্বে আপনি যদি ওই আ মানি বিশ্বে যে রেকর্ড কিপিং যারা করে, গিনিস বুক, সেই গিনিস বুকেও আপনি তুলে দিতে পারবেন বাংলাদেশে বলাৎকারের ইতিহাস। তো এইজন্য বলছি যে ধর্মকে মিসইন্টারপ্রিট করা, ধর্মকে মানি মৌলবাদী গোষ্ঠীর হাতিয়ার হিসেবে ব্যবহার করা এবং এই জমিনের মধ্যে একটা ধর্মীয় সাম্প্রদায়িক শক্তিকে প্রতিষ্ঠা করার জন্য যে চেষ্টা পাকিস্তান করে এসছিল, সেটার ধারাবাহিকতা বাংলাদেশের জেলখানা থেকে এই জঙ্গিগুলোকে বেরিয়ে যাওয়া এবং এদেরকে ধরতে না পারা এবং সরকারের নিষ্ক্রিয়তা। শেখ হাসিনার সরকারের একটা ভালো দিক ছিল, যখনই জঙ্গিবাদের কোনো ইস্যু উঠতো তারা বলতো যে হ্যাঁ, দেশে জঙ্গিবাদ রয়েছে, আমাদেরকে এটা দমন করতে হবে। আর বিএনপি জামাত জোটের সময়ে সবসময় যখনই ধর্মীয় জঙ্গিবাদ, মৌলবাদের কথা বলা হয়, তারা বলছে এগুলা হচ্ছে প্রপাগান্ডা, আসলে বাংলাদেশে কোনো ধর্মীয় মৌলবাদী নাই। এই জিনিসটা হচ্ছে দেখেন, পৃথিবীতে সৃষ্টির আদি থেকে আজকে পর্যন্ত মানুষকে নানান সমস্যা মোকাবেলা করেই সামনের দিকে যেতে হয়েছে। বাংলাদেশের সমস্যা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এটা স্বাভাবিক একটা বিষয়। কিন্তু এই সমস্যা যে আছে এটা যদি আমরা জানি, তাহলে আমাদের এটা মোকাবেলা করা সহজ হয়। তো বিএনপি সরকার বারবার বলতে চেষ্টা করছে যে বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নাই। এর ফলে যেটা হচ্ছে যে বাস্তবতাকে যখন আপনি অস্বীকার করেন, তখন আপনি অসুস্থ হইলে না আপনি ওষুধ খাবেন। আপনি যদি মনে করেন যে আপনি সুস্থ, তাহলে তো আপনার ওষুধের দরকার নাই। সুতরাং বাংলাদেশ ভয়ংকর রকমের একটা সমস্যার মধ্যে আছে, যে জাতিসংঘের মতো জায়গা থেকে যখন বলা হচ্ছে যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে এবং সেখানে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করছে, সেই ক্ষেত্রে আমাদের আসলে আর মানে এটা থেকে বিচ্ছিন্নভাবে ভাবার কোনো কারণ নেই। এটা আসলেই এখনকার সমস্যা এবং এই সমস্যার মূলে সরকারকে আঘাত করতে হবে। তা না করলে সরকারও টিকবে না, দেশও টিকবে না। না, কিন্তু আপনি যেটা বললেন, আমি এইটাই শেষ প্রশ্ন আপনার কাছে। সেটা হলো যে এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র একদিন আগেই তিনি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের রিপোর্টকে বললেন যে এটা অনুমান নির্ভর এবং এটা আমলে নেওয়ার মতো কিছু না। কিন্তু আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডারেই যিনি, সেই আইজি প্রিজন, তিনি যখন এই যে জেল ভেঙে পালিয়ে যাওয়া জঙ্গিদের কথা যখন আবার মিডিয়ার সামনে তুলে ধরলেন, তাহলে কি দুই ধরনের পরস্পর বিরোধী হয়ে গেল কিনা, এইটা মানুষ কিভাবে নেবে বা আন্তর্জাতিক মহলও জানলো কিনা যে এই জঙ্গিরা জেল ভেঙে পালিয়ে গেছে, তারাও দেশে আছে, তাদেরকে ধরতে পারেনি, কিন্তু আবার উল্টো দিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে এটা অনুমান নির্ভর। না, এটা আপনি যেটা বলেছেন রাইটলি পয়েন্ট আউট করেছেন যে সরকারের আসলে বিভিন্ন বিভাগের মধ্যে কোনো সমন্বয় নাই। সরকারের এখন কিন্তু বাংলাদেশের উপরে কোনো কন্ট্রোল নেই। বিদ্যুৎ নেই, গ্যাস নেই, পানি নেই এবং বেতন দেওয়ার মতো টাকা পর্যন্ত নাই। ঠিক এরকম অবস্থায় সরকার দেশটাকে যে জায়গায় নিয়ে গেছে, এটা মোটামুটি আইয়ামে জাহিনীতে চাইতেও অন্ধকারাচ্ছন্ন। খেয়াল করে দেখেন, যেই দেশে আমাদের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে কাতার। কাতার থেকে আমাদের দেশে ৯ থেকে বা $11 মূল্যে আমাদের ওই সিলিন্ডার গ্যাস আসতো। সেই গ্যাস কাতারের সাথে চুক্তি না কইরা আপনি কিনলেন কোত্থেকে? পিটার হাঁসের কোম্পানি থেকে। ভিত্তি মূল্য কত? $44। কোথায় $11, কোথায় $44? ৪ গুণ বেশি। এখন
রাষ্ট্রের যে আসলে কোনো সার্বভৌমত্ব এখন আর নেই। অর্থাৎ রাষ্ট্র নিজের ইন্টারেস্টে কোনো কিছু করবে, সেই ক্ষমতা বিএনপির নাই। কারণ হচ্ছে বিএনপি বাংলাদেশের সার্বভৌমত্বটাকে মৌলবাদী এবং আমেরিকার হাতে দিয়ে দিছে। এই মৌলবাদীদেরকে আমেরিকা পালে। পৃথিবীর যেখানে যখন দরকার হয় তারা ওই গুটিটা খেলে, খেইলা পরবর্তীতে ওই দেশটাকে দখল করে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও আমেরিকা সেই চালটা চালছে যে মৌলবাদীদেরকে খুলে দিলাম, দৈত্যকে খুলে দিলাম, পরবর্তীতে দৈত্যকে বোতল ভরার জন্য আবার আমি সেই দেশটাকে ইনভেড করব। আপনি দেখেন ইরাকে কোনো মাস ডিস্ট্রাকটিভ উইপন পাওয়া যায় নাই। ইরাক শেষ করে দিয়েছে। আপনি দেখেন যেখানে ওরা গিয়েছে, লিবিয়াতে গিয়েছে, লিবিয়া শেষ হয়ে গেছে। আফগানিস্তানে গিয়েছে, আফগানিস্তান শেষ হয়ে গেছে। আপনি যদি দেখেন সিরিয়াতে তারা গিয়েছে, শেষ হয়ে গেছে। অর্থাৎ আমেরিকা যাদের বন্ধু, তাদের শত্রুর দরকার নেই। এই তারেক রহমানকে ফুতুর সরকার হিসেবে বসিয়ে রেখে আমাদের দেশটাকে তছনছ করে দিচ্ছে। আগামী ৩০-৪০ বছরও কোন শক্তি এটাকে আবার ভালো জায়গায়, আগের জায়গায়, আজকের জায়গায় নিয়ে আসতে পারবে কিনা এটা সন্দেহ। কারণ তারেক রহমানের সরকারের সেরকমের কোনো ইচ্ছা নেই। তার ইচ্ছা হলো এই জঙ্গিবাদ থাকুক আর না থাকুক, আমার এটা কোনো বিষয় না। আমি ক্ষমতায় থাকতে পারলেই হইছে। এইজন্য বাংলাদেশটি এখন একটি অগ্নিগর্ভ। এই দেশে মানুষের অর্থনীতি প্রতিদিন লক্ষ, লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। গ্যাসের অভাবে মানুষের কাজ নাই। ফ্যাক্টরি বন্ধ। নারীরা কাজ করতে পারছে না। বাংলাদেশ গার্মেন্টস সেক্টরে ২ নম্বরে ছিল। ২ নম্বর থেকে এখন ৩ নম্বরে চলে গেছে। ওয়ার্লড ওয়াইড যে ইমপ্যাক্টটা বাংলাদেশের মানে ইমেজের উপরে এবং অর্থনীতির উপরে পড়ছে, সেটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং বাংলাদেশের জন্য সত্যি দুঃখজনক এবং লজ্জাজনক। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে ইনক্লুসিভ এবং প্রগতিশীল মানুষের এই সমাজ ব্যবস্থায় রিহ্যাবিলিটেশন দরকার। কারণ রাষ্ট্র চলে গেছে মৌলবাদীদের হাতে। রাষ্ট্রের প্রত্যেকটা মিডিয়া, প্রত্যেকটা রেডিও, টেলিভিশন, সংবাদপত্র সব দখল করে নিয়েছে মৌলবাদীরা। এখন এই মৌলবাদী চক্কর থেকে দেশ যদি বাইর না হয়, প্রগতিশীল ধারায় আবার উন্নয়নের পথে যেতে পারবে না।